ওরা ভাই ওরা মেয়েদের গায়ে হাত দেয় ভাই, আমার পা কেটে গেছে ভাই, দেখেন রক্ত বের হইতেছে পা থেকে ভাই, আপনার অবস্থা দেখেন ভাই, ওরা কিভাবে হাত দেয়, ওরা যদি ভালো মাংস চালাবে ওটা আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, ওই মসজিদে কেউ যে শান্তিতে চালাইতে পারবে। আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি, ওই ডক্টর ইউনূস নিরপেক্ষ না, উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে? কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি নাই, তো কি ছিটতে আসছেন? আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় আসছে। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে। এবার পুলিশের অ্যাকশন শুরু। বাংলাদেশে আবারও আগের রূপে পুলিশ ফিরে এসেছেন এবং বর্তমানে আপনারা দেখেছেন এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ বেধড়ক পিটালেন ছাত্রদের। তাহলে কি আবারও পুলিশ আগের রূপে ফিরে আসছে? ডক্টর ইউনূসের এই ক্ষমতাশীল পাওয়ার দেখাচ্ছে নাকি নতুন কিছু? এদিকে সার্জিস আলমকে কেন্দ্র করে বিভিন্ন বক্তব্য উঠে আসছে বাংলাদেশের ভিপি নূরের দল থেকে এবং বিএনপির থেকে। এদিকে ডক্টর ইউনূস ও ভিপি নূরকে কেন্দ্র করে অনেকেই তাচ্ছিল্য করে কথা বলছেন বিএনপি নেতারা, এবং সাধারণ জনগণ কি বলেছে ডক্টর ইউনূসকে নিয়ে, যা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। চলুন। ওই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, ওই মসজিদে কেউ যে শান্তিতে চালাইতে পারবে। আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি, ওই ডক্টর ইউনূস নিরপেক্ষ না, উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসেন। তো আমাদের তো প্রধান উপদেষ্টা, উনি তো সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার কাজ করছেন। এই জন্য তো বিশ্ববাসীর শান্তির প্রতীক হিসাবে তো ওনাকে নোবেল দান করছেন। উনি বাংলাদেশের বর্তমানে উনি নিজেই যে অপারগতাটা স্বীকার করতেছে, এটা বিশ্ববাসী বিশ্লেষণ করুক যে কি ধরনের শান্তি তিনি বিশ্বে প্রতিষ্ঠা করে বাংলাদেশে এই লক্ষ লক্ষ শ্রমিককে শোষণ কইরা উনি বিশ্বে শান্তি কি করছেন, শান্তি প্রতিষ্ঠা করছেন। উনি শান্তিতে নোবেল পেয়েছেন। এখন এই দেশে এসে বলতেছেন যে তিনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছেন না। আপনি রিক্সা চালকদের অ্যামাউন্ট দেখেন, এই ৫,০০০ টাকা দামের একটা রিক্সা সে ১,১৩০ টাকা দৈনিক জমা দিতে আছে, অথচ ওনার কিস্তির জন্য অনেকে সংসার ভেঙে গেছে। তো উনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছে না। কেন পাচ্ছে না জানেন? যে সমস্ত প্রতিষ্ঠানে উনি এই ক্ষুদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়ন করার বিনিয়োগ করেছিল, ওই সমস্ত গোষ্ঠীকে ফকির তিনি বানায় শেষ করছেন। এখন এই জন্য আর এই দেশে বিনিয়োগ করার জায়গা নাই। এটা আপনি ৫ মাসের কথা বলতেছেন, উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসে নাই। উনি যদি কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসতো, ২১শে আগস্ট আমরা একটা রিক্সা চালকদের দাবি দিছিলাম, এই দেশে অবহেলিত হলে রিক্সা চালক। রিক্সা চালক ছাড়া এই দেশে আর কেউ অবহেলিত নাই, সবাই সুবিধার আওতায় আছে, কেউ এই দেশে বাদ নাই, একমাত্র রিক্সা চালকরা বাদ। আমরা বলছিলাম না আমাদের সাথে আলোচনা করেন, ওনারা তো আমাদের সাথে আলোচনা করে না। তো ওনারা সবাই মিল্লা পরিকল্পনা করে আমাদের বাদ দিচ্ছে। আমাদেরকে বাদ দেওয়া কি এই দেশ ঠিক মতো চালাইতে পারবে? আমি এটা এভাবে দেখবো যে ৫৪ বছর একটা জাতিকে ভুল বোঝানো হয়েছে। ৫৪ বছর আর একটা জাতিকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, একটা জনগোষ্ঠীকে, এই রিক্সা চালকদেরকে। এটা আজ আর কাল নয়, এটা ৫৪ বছর। এখন এই ৫৪ বছর পরে এসে আপনি ওনারা যে সিস্টেমেটিটা তৈরি করছেন, এটা তো আবার ওই পরিকল্পিতভাবে রিক্সা চালকদের বাদ দেওয়ার সিস্টেমেটিক। আপনি দেখেন এই বর্তমানে এই যে ৩১শে ডিসেম্বর যেটা ৩৬শে জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের জন্য সরকারকে ১৫ দিনের টাইম দিচ্ছে। তো এই জুলাইয়ের আন্দোলন কিন্তু সরকার করে নাই, এই জুলাইয়ের আন্দোলন করছিল ছাত্র জনতা আর এই রিক্সা চালকেরা, এই ৩ চাকাওয়ালারা। তো ওই যে ঘোষণাপত্রের দায়িত্ব দিচ্ছে সরকারকে। তা আমাদের সরকার হইল গোটা বিশ্বে নোবেল বিজয়ী, উনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছেন। তা আমাদের দেশে যে রিক্সা চালকেরা কোনো ধরনের মৌলিক অধিকারের মধ্যে তারা নাই, সম্পূর্ণ মানবাধিকার বঞ্চিত, রাষ্ট্রীয় কোনো সুবিধাই তারা নাই, এই যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে ৫৪ বছর। এখন তো এদেরকে নিয়ে এখনও তো সেই পরিকল্পনায় তারা যাবে না। তারা তাদের ওই ৫৪ বছরে এই পুরনো ওই পুঁতিটাকেই তিনি পুরবেন। উনি বলছে যে উনি রাজনৈতিক দলের লোক না, এগুলো তো মিডিয়ার সামনে বলতে পারে। মিডিয়াওয়ালারা আমি রিক্সাওয়ালা প্রশ্ন করলে আমার বিভিন্ন প্রশ্নের জবাব চাইবে, কিন্তু ওনারা বললে ওনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে না।
ডক্টর ইউনূস রাজনীতির দলের লোক না, উনি তো নিজেই রাজনৈতিক দল করতে চেয়েছিলেন। এটা তো জাতির সামনে থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। যিনি একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন তিনি রাজনৈতিক পরিবারের না, এটা একমাত্র আমি রিক্সা চালক বলতে পারি যে আমি রাজনৈতিক লোক না, আমি কোনো রাজনীতি পরিবারের না। কারণ এই 54 বছরে কোনো রাজনৈতিক দল এই রিক্সা চালকদের নিয়ে কোনো কথা বলে না, আর রিক্সা চালকদেরও কোনো রাজনীতি করার নিবন্ধন নাই। তারা হইলে এই দেশের সাধারণ ভোটার। আমি রিক্সা চালকদের নিয়ে কথা বলি, আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি। ওই ডক্টর ইউনূস নিরপেক্ষ না। যদি উনি নিরপেক্ষ থাকতো তাহলে বেগম জিয়া ওই যে সেনানিবাসে যেদিন বৈঠকে গেলেন, সাক্ষাতের জন্য গেলেন, ওদিন যেহেতু তিনি নিজেই দাবি করলেন যে ইউনূস আর আমরা এক পরিবারের লোক। তো আপনি জিয়া পরিবার রাজনীতি করেন এই কথাটা দেশবাসীরে বোঝাইতে পারবেন, এটাই রিক্সা চালককে বুঝাইতে পারবেন। জনাব তারেক রহমান তো ওই লন্ডন থেকে একজন শহীদ রিক্সা চালকের দায়িত্ব নিচ্ছেন, উনি তো ওনার দায়িত্ব পালন করছেন। কিন্তু আমরা যাদের জন্য রাস্তায় জীবন দিয়েছিলাম ওই সমন্বয়করা, ওই ছাত্ররা আমাদের কথা কিন্তু বলেননি। ওনারা আমাদের এই যে হতাহতের যে একটা পরিসংখ্যান চেয়েছিলাম, এই পরিসংখ্যানটা এখনও দেশবাসীর সামনে ক্লিয়ার করে নাই যে রিক্সা চালকেরা এতটি আহত হয়েছে, এতটি নিহত হয়েছে। তো তারেক রহমান তো একজনের দায়িত্ব নিচ্ছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমার কথা হলো বর্তমানে এই দেশ ইউনূস সাহেব যে বলছেন যে উনি মানে চালাইতে পারছেন না, এটা ওনার হইলো আবিদারিক একটা কথা। আসলে উনি চালাইতে পারতেছেন না এমন কোনো কথা না। 5 মাসে কি উনি কোনো জায়গা দিয়ে দেখছেন ওই সরকারি পণ্য টিসিবি বিতরণ করছে? উনার পক্ষ থেকে উনি একজন বিশিষ্ট ধনী ব্যক্তিত্ব, সারা বিশ্বে বিজয়ী। উনার পক্ষ থেকে 18 কোটি মানুষের ভিতরে 18 কোটি কোনো সুবিধা কি কেউ পাইছে বলতে পারবে? আপনি বলেন। ওনার একটা শুভেচ্ছা পত্র তো আসছিল, ওনাকে আমরা স্বাগতম করে এই দেশের প্রেসিডেন্ট বানাইলাম। তো উনি তো একটা প্রেসিডেন্টের একটা শুভেচ্ছাও তো এই রিক্সা চালকদের দিতে পারতো। আমরা তো তার কাছে একটা দাবি জানাইছিলাম। আমাদের তো ওনার বাসার বারিন্দায় বসায় রাখা হয়েছে, ওই রাজনীতি দলগুলোর নিয়ে কিন্তু কফি খাওয়ায়। ওই কফির বিনিয়োগটা কিন্তু এই সাধারণ রিক্সা চালকেরা তাদের এই ঘাম এবং শ্রম দেয়া দৈনিকই দিতে আসছে, কিন্তু ওই রিক্সা চালকদের প্রতিনিধি গেছে। এতক্ষণ শুনলেন সেই রিকশাওয়ালার বক্তব্য। ডক্টর ইউনূসকে সাধারণ একজন রিকশাওয়ালা তাচ্ছতিচ্ছল্য করে কথা বলার অধিকার কোথায় পেয়েছেন? এমন প্রশ্ন উঠে আসছে বাংলার মাটিতে। সাধারণ জনগণ একজন রিকশাওয়ালা কিভাবে পারে এত বড় উচ্চস্বরে কথা বলতে? এদিকে তার চেয়ে বেশি উচ্চস্বরে কথা বলেছেন বিএনপির এক নেতা ডক্টর ইউনূসকে এবং সার্জিস আলমকে কেন্দ্র করে বলেছেন যে আপনারা নির্বাচন দিতে পারবেন না, তাহলে কি ছিঁড়তে এসেছেন? এমন বক্তব্য বাংলাদেশে ভাইরাল হয়ে যায়, যে বক্তব্যটা একজন অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তার উপদেষ্টা এবং বিভিন্নভাবে যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে কেন্দ্র করে এমন বক্তব্য দিতে পারে বিএনপির সেই নেতা, যা এখন বর্তমানে এই কথাটি ভাইরাল হয়ে গেছেন যে আপনারা কি ছেড়তে এসেছেন। এবং চলুন আমরা সরাসরি এখন চলে যাব এশিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ কিভাবে বেধড়ক পিটাচ্ছে একটু। ওরা ভাই, ওরা মেয়েদের গায়ে হাত দেয় ভাই, আমার পা কেটে গেছে ভাই, দেখেন রক্ত বের হইতেছে পা থেকে ভাই, আপনার অবস্থা দেখেন ভাই, ওরা কিভাবে হাত দেয়। ওরা যদি ভালো মাংস ছেলে হবে ওটা লজ্জা নাই, ওরা মেয়েদের গায়ে হাত দিছে ভাই, একটা মেয়েকে ঠেলে মানে ফলাই দিয়ে তার পা কেটে গেছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু 0 পয়েন্ট এলাকায় পৌঁছে গেছে শিক্ষার্থীদের, কিন্তু ধাওয়া দিয়ে 0 পয়েন্ট এলাকায় নিয়ে আসা হয়েছে এবং পুলিশ কিন্তু তারা কিন্তু এই জায়গাটিতেও একেবারেই কঠোর অবস্থানে চলে গিয়েছেন। আমরা জানিয়ে রাখতে চাই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু বোর্ড অফ ট্রাস্টিজ অপসারণের দাবি এবং তাদের যে মূল ক্যাম্পাস সেটি কিন্তু মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছিলেন। আমরা সাউন্ড গ্রেনেড মেরেছে পুলিশ, আমরা কিন্তু দেখছি সাউন্ড গ্রেনেড মারছে, সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার জন্যই এই সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু চলে যাচ্ছেন সাউন্ড গ্রেনেড যে শব্দে। পুলিশ কিন্তু আবারও এগিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করছে, শিক্ষার্থীরা আবারও সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার আবারও চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু আবারও তাদের সঙ্গে দফায় দফায় যে সংঘর্ষ সেটি কিন্তু হচ্ছে এবং জলকামান রেডি প্রস্তুত করা হয়েছে। আবার কিন্তু জলকামানের যে প্রস্তুতি সেটি কিন্তু করছে। এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও কিন্তু কয়েক দফায় তারা কিন্তু আবারও আসার প্রচেষ্টা করছে।
আপনারা কি কি দাবি নিয়ে এখানে? আমরা এখানে আমাদের দুইটা দাবি নিয়ে আসছি, একটা হচ্ছে বোর্ড অফ ট্রাস্টি অপসারণ, আর একটা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাসে স্থানান্তর। আমরা সবকিছু নরমালি ছিল আমাদের, তারপর পুলিশ হুট করে আমাদের উপর অ্যাটাক করে, যার কারণে আমাদের সিনিয়র বা আমাদের সহপাঠী অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা এখন প্রেস ক্লাবের সামনে যাব, আমরা অনশনে বসবো। সবাই আসছে, প্রেস ক্লাবের সামনে চলে আসছি, আমরা যাচ্ছি, আমরা প্রেস ক্লাবে আছি। শুভ দর্শক, আমরা কিন্তু দেখছি তারা আবারও প্রেস ক্লাবের দিকে যাওয়ার কথা কিন্তু বলছেন এবং তাদের জায়গা থেকে কিন্তু বলা হচ্ছিল, এবং এর মধ্যে কিন্তু তারা কয়েক দফায় যখন ব্যারিকেড ভেঙে তারা চলে যান, ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদেরকে কিন্তু প্রতিহত করা হয় এবং পরবর্তীতে সাউন্ড গ্রেনেড মেরে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের যে জল কামান সহ তাদের যে নিরাপত্তা, সেটি কিন্তু সবটুকুই কিন্তু তাদের। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে? কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি নাই, তো কি ছিটতে আসছেন? আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে। এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না। ভারতকে এত ছোট করে ভেবেন না। আমি ছোট্ট একটা গল্প বলি, আজকে বক্তৃতা করে সব তো বোঝানো যাবে না। 74 সালে এক যুবলীগের শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছিল। তাকে থানায়, মতিঝিল থানায় ঢুকাইছিল এক ওসি। তো ওসি ঢুকানোর পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা, কারণ বঙ্গবন্ধু আছে, তো রাখতে পারবে না। তো ওসিকে খুব বিনয়ের সঙ্গে বলল, ভাই আপনার বুকের যদি একটা লোম ছিঁড়ে আমার একটু দেন তাহলে বড় উপকার হয়। তো বলে, কেন? বলে, পরে আমি বলবো। লোমটা সে ছিঁড়ে তাকে দিল, সে পকেটের মধ্যে, একটা খামের মধ্যে পকেটে রেখে দিল। রেখে দেওয়ার কিছুক্ষণ পর 32 নম্বর ধানমন্ডি থেকে যথারীতি টেলিফোন আসলো, যুবলীগের নেতা বলে কথা, ছাড়, ধরছিস কেন? যথারীতি ছেড়ে দেওয়া হলো খুলে। তো তখন ওই আসামি যুবলীগের নেতা যাওয়ার সময় হঠাৎ করে ওসির বলল যে, তখন একটা লোম ছিঁড়ে রাখলেন, বললেন না তো কিছু। বলছে, ভাই আমি জানতাম আপনি ছাড়া পাবেন, তো যার সময় বলবেন না, একটা লোমও তো ছিঁড়তে পারেন নাই, সেই জন্য একটা লোম ছিঁড়ে পকেটে রেখে দিস, আপনি যান। এই সরকারের অবস্থা আছে, একটা লোমও ছিঁড়তে পারে নাই, একটা লোমও না। পুলিশ যারা খুন করলো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, নির্বিচারে মানুষ খুন করলো। এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি, সেনাবাহিনী করেনি। আরে বাবা, কি মারাত্মক অভিযোগ না ভারতে! তার সঙ্গে কথা বলেন, আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিটছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না, আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, তো কি ছিটতে আসছেন? আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু, 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগের কথা, আপনাদের বয়স 25 না? 25 আর 15 আর 10, 25 শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন? সবাই তো স্ব নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না? ছাত্র দল নেয় নাই, ছাত্র ইউনিয়ন নাম নেয় নাই,
শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম, তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে, পিটাইছে না?